আসসালামু আলাইকুম দর্শক, সেনাবাহিনীকে এখন মানুষ ভুয়া ভুয়া বলে গালি দিচ্ছে। যে সেনাবাহিনীকে মানুষ এত ভালোবাসতো, ভাবতো যে র্যাব, পুলিশ, বিজিবি, আনসাররা চোর বাটপারি করলেও এই সেনাবাহিনী চোর বাটপারি করবে না, কিন্তু এরাও এখন বাটপারি করা শুরু করে দিয়েছে। সুতরাং এদেরকেও এখন প্রতিরোধ করতে হবে। তো দর্শক চলুন এ বিষয়ে কনক সারোয়ারের সঞ্চালনায় সেনাবাহিনীকে যে ভুয়া ভুয়া বলে গালি দিয়েছে সেই বিষয়টি শোনা যাক। নির্বাচনে সেনাবাহিনী ট্রাক যাচ্ছে, মানুষ পেছন থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। তো এই যে ধরেন, এই যে একটা লজ্জাস্কর একটা পরিণতিতে আমরা এসে পৌঁছালাম, আমার মনে হয় যে আমি দেখাতে পারবো স্যার আপনার। মানে ধরেন স্যার, আমরা একটা সময় ধরেন দেশপ্রেমিক সেনাবাহিনী, গর্বের সেনাবাহিনী, সেনাবাহিনী একটা ভাইটাল রোল ছিল। আপনি যদি দেখেন যে মানে এখন সেনাবাহিনী মানে সেই 28শে অক্টোবরের মানে বিডিআর 25শে ফেব্রুয়ারি সেই বিডিআর বিদ্রোহের নামে যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, তারপরে বহু সেনা কর্মকর্তাকে বিদায় করা হলো। এখন সেনাবাহিনীকে এই যে এত উচ্চ শ্রেণীর শিক্ষার হচ্ছে যে তাদেরকে অত্যন্ত রিফাইন্ড ওয়েতে চিন্তা করতে হবে। এখন যে তাদের যে সামরিক বাহিনীর যে একটা আইন রয়েছে, প্রথমত দে মাস্ট ফলো দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু তার চেয়ে বড় কথা যেখানে জাজমেন্টের বিষয় রয়েছে, যেখানে ভ্যালুজ বা মূল্যবোধের প্রশ্ন রয়েছে, যেখানে বলতে গেলে বিবেকের উপর কতখানি আস্থা রাখা যায়, সেটা হচ্ছে যে লফুল কমান্ড ওবে করা। এই জিনিসটাই হচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে উচ্চ মানের, উচ্চ চিন্তার, উচ্চ শিক্ষার ফল। যে আপনি লফুল কমান্ড শব্দটার অর্থ কি? লফুল কমান্ড হচ্ছে যে আপনি কখনো কোনো অনৈতিক বা ভুল বা জাতীয় স্বার্থ বিরোধী এমন কোন অর্ডার আপনি পালন করবেন না। যদি না আপনি যদি আপনাকে বাধ্য করা হয়, তাহলে আপনি সেটা প্রত্যাখ্যান করবেন। রাস্তায় যাই, হাঁটি। সেদিন আমি অবাক হয়ে গেলাম, একটা নিউ মার্কেটের একটা ঘড়ির দোকানে আমি গেছি। শপকিপারকে আমি বললাম, ভয় পেন না, আমাদের সেনাবাহিনী আছে, তারা ডিউটিতে থাকবে, দেখবেন একটা। স্যার আপনি কি বলেন এগুলা? কিচ্ছু হবে না, তারা বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে না আমার এত খারাপ লাগছে। আমি বললাম, তাইলে কি হবে, উপায় কি? আমরা জনগণ নাই মা আসবে, জনগণকেই করতে হবে। আমি বললাম, জনগণ কিভাবে পারবে এই ব্রুট ফোর্সের এগেইনস্টে? কিভাবে পারবে যেখানে ধরে নেওয়া হয় কোনো মানবতা নাই, কোনো হিউম্যান রাইটস এর বাঁচাই নাই? জনগণ আর কত দিবে? কিন্তু সেনাবাহিনীর আজকে আমার মনে হয় যে আমার খুব দুঃখ লাগে, এই যে আজকে সারাদিন চলে গেল, কোথায় ছিল আমাদের সেনাবাহিনী, কোথায় ছিল স্ট্রাইকিং ফোর্স? কিন্তু কথা হচ্ছে যে তারা যদি বলে দে মাস্ট, আর্মির এক রিটায়ার্ড কর্নেল আমাকে আজ সকালে ফোনে বলছে যে নো, দে আর এ প্রফেশনাল আর্মি, দে হ্যাভ টু ওবে দ্য অর্ডার। আমার কথা হচ্ছে, প্রফেশনাল আর্মি যদি হয়, তাহলে প্রফেশনাল আর্মির ইন্টেলিজেন্স বডিজ গুলো কি, তার কাজ কি হচ্ছে? তার কাজ কি রেজিমকে এই ফ্রড ইলেকশনের মাধ্যমে টিকিয়ে রাখা? দর্শক, হাসিনা সরকারকে স্বীকৃতি না দিতে বিশ্বকে অস্ট্রেলিয়ার সিনেটরের আহ্বান। এ বিষয়ে চলুন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করব। আবার অন্যদিকে নাকি পিটার হাসের মুখে নাকি হাসি ছিল আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে, অথচ যখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলল যে আপনাদের সাথে কোনো ধরনের কথা বলার জন্য নয়, জাস্ট নতুন সরকারের কারণে আপনাদের সাথে একটা মতবিনিময় করতে এসেছি, এটা শোনার পরপরই কিন্তু পিটার হাস ওই অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ দালালরা এবং সময় টিভির মতো দালাল এসব সংবাদপত্র বলছে যে পিটার হাসের মুখে নাকি হাসি ছিল। তো এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমে আমরা শুনবো যে অস্ট্রেলিয়ার সিনেটর যে সরকারকে, বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এই অবৈধ সরকার শেখ হাসিনা, বাম্বু হাসিনাকে, এবং এরপর আমরা শুনবো যে শপথ স্থানে কি পিটার হাসের মুখে হাসি ছিল না মলিন ছিল সেই বিষয়ে। তো চলুন শোনা যাক। দর্শক, শেখ হাসিনার এই একতরফা দামি নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামতেছেই না। একের পর এক বিভিন্ন পশ্চিমা দেশ তারা সমালোচনা করতেছে। যদিও চীন, রাশিয়া, ভারত থেকে আমরা কোনো সমালোচনা আসতে দেখিনি, কিন্তু ভারতের কিছু বিশেষজ্ঞ তারা সমালোচনা করেছে। এখন আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে যাতে এই সরকারকে স্বীকৃতি না দেয় সেজন্য তিনি অস্ট্রেলিয়ার সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
যদিও ভূরাজনৈতিক দিক দিয়ে অস্ট্রেলিয়ার গুরুত্ব খুব কমও না খুব বেশিও না, কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে আমাদের একটা বড় রপ্তানি বাজার আছে, খুব বড় না হলে একেবারে কম না, মোটামুটি রপ্তানি বাজার আছে, তো সেই অস্ট্রেলিয়া যদি বাংলাদেশে স্বীকৃতি না দেয় তাহলে শেখ হাসিনা পতনে হবে না। এটা ঠিক আছে, অস্ট্রেলিয়া এমন কোনো দেশ না যে তারা স্বীকৃতি না দিলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বা এমন কিছু করতে হবে, কিন্তু এটা কিন্তু ভূরাজনীতিতে শেখ হাসিনাকে একটু পিছিয়ে দিবে। দেখুন, আমরা বলতেছি না যে শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করো বা কিছু, আমরা বলতেছি যে এই যে গণতান্ত্রিক বিশ্ব যারা আছে, আপনি চীনের কথা বাদ দিলাম, রাশিয়ার কথা বাদ দিলাম, ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ হয়েও বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকারকে মেনে নেওয়াটা খুবই দুঃখজনক। বাট অন্যান্য যারা আছে, অন্তত পশ্চিমা দেশগুলো, আমি যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি, সেখানে সুইজারল্যান্ড শুভেচ্ছা জানিয়েছে, যেটা খুবই হতাশাব্যঞ্জক। তারপরে অন্যান্য দেশগুলো সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, এরকম গণতান্ত্রিক দেশগুলো যদি এই হাসিনা সরকারকে স্বীকৃতি না দেয়, এটাও কিন্তু হবে একটা অনেক বড় অর্জন। যদিও আমরা আমেরিকার স্টেটমেন্ট, খুব কড়া স্টেটমেন্ট দেখেছি, আমেরিকা বলেছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের যোগাযোগ তারা অব্যাহত রাখবে। এটা দ্বারা আমার মনে হয় যে জনগণ মানেই তো শেখ হাসিনার বিরুদ্ধে, তাই না? শেখ হাসিনার তো 5% জনসমর্থন নাই। সুতরাং আমি মনে করি যে আমেরিকা তাদের যে আমাদের প্রতি অব্যাহত সমর্থন সেটা অব্যাহত রাখবে। যে দলই ক্ষমতায় আসুক তারা যেন দুর্নীতি করতে না পারে, নিজেদেরকে স্বৈরাচার করতে না পারে, যাতে ভোট জালিয়াতি করে, স্বৈরাচারী করে এই শেখ হাসিনার মতো আর কেউ ক্ষমতায় আসতে না পারে। এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যাতে কোনো সরকার দুর্নীতি করতে না পারে ভবিষ্যতে, আর সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য যে কেউ হোক। এরকম একটা সুন্দর রাষ্ট্রের বিনির্মাণের স্বপ্ন যারা দেখেন, তাদের হতাশা হওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই। আলো আসবেই, সূর্য উঠবেই, রাতের পরে দিন আসে, সেই দিনকে কেউ বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সব মিডিয়া চোখ থাকে পিটার হাস, যেখানেই পিটার হাস যে অনুষ্ঠানেই যান না কেন তার দিকে নজর থাকে। তার সঙ্গত কারণ আছে। বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য পিটার হাসের যে পরিমাণ দৌড়দৌড়ি দৌড়ঝাঁপ বক্তব্য, সেই প্রেক্ষিতে একটি কৌতূহল তারে নিয়ে, এবং এটার জন্য তাকে কম ধকলও সহ্য করতে হয়নি। একটি খবর ইত্তেফাকে দুদিন আগে দেখেছি, সেটা হলো শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল পিটার হাস। পিটার হাসের একটা মনে হচ্ছে হাসি মুখ, আবার এটাকে মলিন মুখও বলা যায়, যে থাকে না যে মলিন হাসি, আবার একটা হচ্ছে যে উজ্জ্বল মানে খুশির হাসি। এখানে খুশি হয়ে হাসছেন নাকি মলিন হয়ে হাসছেন, এই মুখভঙ্গি নিয়েও ফেসবুকে এবং মিডিয়াতে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি মনে করেন যেতে হয়। এখানে পিটার হাস আসছেন, পিটার হাস এসে দেখছেন, তো কোনো এক ফাঁকে একটা ছবি, তার হাসি মুখের ছবি তুলে সেটাকে যদি বলা হয় যে তিনি খুব খুশি হয়েছেন, তার মানেটা কি এই যে যুক্তরাষ্ট্র যে নীতি নিয়েছে বাংলাদেশের নির্বাচনকে যে সুষ্ঠু হয়নি, গণতান্ত্রিক হয়নি, তার কি বিপরীত অবস্থান নিয়েছেন? না, হয়নি। পিটার ডি হাস খুবই একজন ঝানু কূটনীতিক এবং তিনি রাষ্ট্রের দায়িত্বটাই পালন করছেন, এখানে ব্যক্তিগতভাবে তিনি দায়িত্ব পালন করছেন। যদিও এখানে গত 1-1.5 বছরে তাকে কম কথা শুনতে হয়নি। সরকারি দলের অনেকে তাকে এমন কথাও বলেছেন যে তিনি হচ্ছে বিএনপির প্রেসিডিয়াম মানে স্থায়ী কমিটির মেম্বার, এরকম তার আচরণ, মানে তিনি একজন বিএনপির প্রতিনিধি। অথচ তার যত বৈঠক হয়েছে সেই বৈঠকে সিংহভাগই কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রী দল, এমনকি এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান 6 সংগঠনের। বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস সহ আরো 5টি সংগঠন। যৌথ বিবৃতিতে বলা হয়, এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয়। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কারচুপির মতো বিষয় রয়েছে। এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতিসমূহ ক্ষুণ্ণ করে। নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক। ভয় দেখানো, পরোয়ানা ছাড়া হয়রানি, মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনৈতিক ও বিরোধী দলগুলোর সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয়। এটি কর্তৃপক্ষের নিপীড়নের
প্রমাণের কারণে সম্ভব হয়ে থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় করে। বিবৃতিতে বলা হয়েছে, সভা সমাবেশের স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল, সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে। পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচন প্রক্রিয়া সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমন পীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। একই ধরনের উদ্বেগ ও বিষয়াবলীর কারণে প্রার্থী একটি বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন 41.8% ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে যেসব খবর পাওয়া গিয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছে তাতে ভিন্ন চিত্র পাওয়া যায়।